জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিবস পালিত হচ্ছে সারা দেশে, শুধু দেশে নয় বিদেশেও সর্বত্র পালিত হচ্ছে। একেবারে উৎসবের আকারেই পালিত হয় প্রতি বছর। আমরা অপেক্ষা করে থাকি যারা রবীন্দ্রনাথকে ঘিরে চলি এবং চলতে ভালোবাসি, যাপন করি রবীন্দ্রনাথের সাথে সারাটা দিন। আজকেও আমাদের যে পর্বটি রয়েছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরেই। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে শিল্পী দেবলীনা ভট্টাচার্য। স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। আমরা প্রথমেই দেবলীনার গান দিয়ে অনুষ্ঠান শুরু করি এবং তারপরে আড্ডায় ফিরব। মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর, শব্দ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর।
ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের এই গানটি ব্রহ্মসঙ্গীতও বটে। আর এই গানে কেন, অনেক গানে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলিতে আমার মনে হয় যে একটা অনন্তের সন্ধান উনি করেছেন। যে পরম ব্রহ্মর কথা উনি বারবার বলেছেন, যাকে উনি প্রভু, বন্ধু, চিরসখা বলে অভিহিত করেছেন আমাদের কাছে। তো তার একটা অন্বেষণ বোধহয় যত রবীন্দ্রনাথের বয়স বেড়েছে তত সেই অন্বেষণেরও বয়স বেড়েছে। আর রবীন্দ্রনাথের গানে কিন্তু ঘুরে ফিরে বারে বারেই এই পরম অনন্তের সন্ধানটা আমরা পাই। তেমনই একটা গান দেবলীনা আমাদের শোনালো, ভীষণ সুন্দর গেয়েছো। এটার তো একটা দ্বিতীয় সুরও আছে, সেটা খুব কঠিন। আমার মনে আছে যে শিখেছিলাম, কিন্তু বেশ কঠিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেশ কঠিন সেই সুরটি, সুরান্তর আছে। তো একটু যাবই দেবলীনার কাছে। তোমার যদি গান শেখার জায়গাটা আমাদের সকলকে শেয়ার করো তাহলে ভালো হয়। গান শেখা প্রথাগতভাবে যখন আমি স্কুলে পড়ি, আসলে বাড়িতে একটা সাংগীতিক পরিমণ্ডল ছিল। মা গান করতেন, মাসি গান করতেন। এছাড়া বাড়িতে মানে সবসময় আমাদের বাড়িতে মানে যারা আমাদের প্রতিবেশী তারা জানতেন যে আমাদের বাড়িতে গান কখনো বন্ধ হতো না। রেডিও সবসময় চলতো, এবং যখন কিছুদিন পরে আমরা মানে ছোটবেলায় যখন বাড়িতে টিভি এলো তখনও পুরনো গান সব সময় হতো। ফলে একটা মানে সবসময় একটা গান বাজনা আমাদের বাড়িতে ছিল আর কি। আমার প্রথাগত শিক্ষা মানে বাড়িতে মার কাছে বা মাসির কাছে করেছি গান। তারপরে যখন 7-8 পড়ি তখন মা বললেন যে এইভাবে হবে না, চলো তোমাকে ভর্তি করে দিই। গীতবিতানে মা ভর্তি করে দিলেন। তো সেইখান থেকে প্রথাগত তালিমের শুরু। হ্যাঁ, তো গীতবিতানে গান শেখা দিয়ে শুরু, তারপরে পড়াশোনাও চলছে এবং তার সাথে গানও চলেছে। তারপরে গীতভারতী অ্যাওয়ার্ডেড হওয়ার পরে আমি যাই শ্রীমতী মায়া সেনের কাছে। মায়াদির সান্নিধ্য বহু বছর, প্রায় 7-8 বছর আমি ওনার কাছে গান শিখেছি। তো সেটা পরম পাওয়া। তখন অনেকটা ছোট ছিলাম, একদিকে যেরকম ভয়ও পেতাম দিদিকে, সেই রকম ভাবে গানগুলো শেখাতেনও তো এমন ভাবে যে সেই গান আজও মানে আশ্বস্ত হয়ে আছে একেবারে। হ্যাঁ, তো তারপরে দিদি চলে যাওয়ার পরেই আমি আরেক শিক্ষাগুরুকে পাই। তার অবদান প্রচুর। তিনি হলেন শ্রীমতী প্রমিতা মল্লিক। মাসির কাছে দীর্ঘ 12-13 বছর আমি গান করেছি, এবং সেখানেও শুধুমাত্র গান নয়, গানের উপস্থাপনা, কিভাবে আরো রবীন্দ্রনাথের গান গাইতে গেলে লেখাপড়াটা করা কতটা জরুরি, এই যে দিকগুলো সেটা মাসির ভীষণভাবে প্রতি মুহূর্তে প্রভাবিত করেছেন। আজকের ক্লাসগুলো একেবারেই তাই। তো এইভাবে গানের জার্নি শুরু হয়েছে এবং চলছে, এখনো চেষ্টা করছি যদি কন্টিনিউ করা যায়। মানে যতদিন আমরা আছি ততদিনই আমাদের সাথে গান থাকবে, এমনটাই যেন হয়। একেবারেই যাব আমরা পরের গানে, ফিরবো আবার আড্ডায়। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজে বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে।
সুগন্ধ ধারা বায়ু ভরে পরাণে আমার পথহারা ঘুরে মরে সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে পরাণে আমার পথহারা ঘুরে মরে কার বাণী কোন সুরে তালে মোর মরে পল্লব জালে কার বাণী কোন সুরে তালে মোর মরে পল্লব জালে বাজে মম মঞ্জির রাজে সাথে সাথে বিরহ মধুর হলো আজি মধুরাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের গানটি ভারী সুন্দর শুনলাম, খুব ভালো লাগলো। যারা ক্যামেরার ওপারে রয়েছেন তারা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমাদের অনুষ্ঠান। ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমোর নতুন শো সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় প্রত্যেকদিন সন্ধে 6টায় আমি সায়ন্তনী আসছি আপনাদের কাছে ভিজুয়াল অডিও থিয়েটারের ফেসবুকের পাতায় আর স্টুডিও পিয়ানিজমোর ইউটিউব চ্যানেলে। যারা আমাদের নতুন গান বন্ধু তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছ তার যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং যদি নির্বাচিত হও অবশ্যই তাহলে এখানে এসে গানের আড্ডায় যুক্ত হতে পারো। আমাদের সঙ্গে থাকবেন কিবোর্ডে দেবাশিস সাহা, যাকে ছাড়া অনুষ্ঠানটা সম্ভবই নয়। আমরা একেবারেই আবার দেবলীনার কাছে একটু ফিরে যাই। দেবলীনা পেশায় শিক্ষিকা, এটা আমরা ওই স্টুডিওর মধ্যে যে আমাদের একটা ভিতরের আড্ডা হয় তাতে জেনে ফেলেছি। তো আপনাদের ও একটু জানাবে যে ও কিভাবে এত সুন্দর করে যে ব্যালেন্স করে এত সুন্দর গায়, আবার এত সুন্দর করে ও শিক্ষিকার কাজটিও সম্পূর্ণ করে, কিভাবে করে একটু জেনে নেব। খুব একটা ব্যালেন্স করার প্রয়োজন পড়ে না আসলে। আমার পেশাটা পড়ানো, একটাই যেটা ব্যালেন্স করার থাকে গলাটাকে যতটা সম্ভব মানে বাঁচিয়ে রাখা আর কি। কারণ ক্লাসে অনবরত কথা বলতে হয়, তো সেই জায়গার থেকে আবার ঠিক একদম বিপরীতধর্মী একটা কাজ হচ্ছে গান গাওয়া বা যারা আবৃত্তি করেন তাদের জন্য এই গলাটাকে বাঁচিয়ে রাখাটা সত্যি খুব চ্যালেঞ্জিং আর কি। আদারওয়াইজ আসলে গান কখনো মানে গান না আমার সাথে বরাবরই খুব, আমার সব কিছুর সাথে খুব মানে সমান্তরালভাবে সবসময় গেছে। মানে গানকে আমি কোনোদিন খুব আলাদা যে গুরুত্ব দিয়েছি তা নয়, যে মানে গান করতে হবে আমাকে, এই কাজগুলো গান নিয়ে ভাবতে হবে, সেরকমভাবে তখন মানে ছোটবেলায় তো ভাবিনি, এখন একটু একটু ভাবা শুরু করেছি। ফলে পড়াশোনা যেরকম 4-5 জন করে আমিও করেছি। পরবর্তীকালে আমার বিষয় যেহেতু ইতিহাস, সেই নিয়ে লেখাপড়া এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমি একটি কলেজে পড়াই। তো এই কাজ এবং যখন নিজে বুঝেছি যে গানটা শুধুমাত্রই গান জানি বলে গাইছি না, সেটার প্রথম রিফ্লেকশনটা গান গাওয়া বাদ দিয়ে হচ্ছে যে আমার যখন পিএইচডির কাজ শুরু হলো তখন আমার প্রথম মনে হলো যে গানকে যদি আমি কোনোভাবে নিজের পড়াশোনার সঙ্গে সংযুক্ত করতে পারি আর কি। এইটা আমার প্রথম মনে হলো যে গান নিয়ে আমি কিছু কাজ করি, মানে সেখানে আমার প্র্যাকটিক্যাল কোনো জায়গা থাকবে না, কারণ আমি যে বিষয় মানে যে সময়টাকে নিয়ে কাজ করছি সেই সময় ভীষণ ইন্টারেস্টিং গানগুলো, কিন্তু সেই গান গাওয়ার স্পর্ধা আমার নেই, সেই সাহস আমি কোনোদিন দেখাতে পারবো না। কিন্তু
সেই সময় আমি আমার যেহেতু কলকাতার পপুলার মিউজিক নিয়ে কাজ, যে সময়টা সে সময় কবি গান, ঝুমুর, বাউল, আখড়াই, খুব ইন্টারেস্টিং। এই সময়টা এই আমার প্রথম মনে হলো, এবং এই সময় নিয়ে কাজ করতে গিয়ে সেখানে খুব মানে রবীন্দ্রনাথ খুব সহজভাবে এসে আসবেনই, যে সময়ের কথা, যে যুগের কথা। আর রবীন্দ্রনাথ সেখানে আলো করে বসে আছেন, রবীন্দ্রনাথ মানে ঠাকুর পরিবার একেবারে। তো সেখানে খুব অবভিয়াস রিজন যে রবীন্দ্রনাথ এবং তার পারিপার্শ্বিক সমস্ত কিছু এসছে। তো এই কাজটা করতে গিয়ে তখন মনে হলো যে আমরা যারা গান গাই, মানে রবীন্দ্রসঙ্গীত গাইছি, কোন গান কোন সময় রচিত বা তার আনুষঙ্গিক বিষয়টা জানছি, কিন্তু গানগুলোর নেপথ্য যে কাহিনী তার আমরা অনেকটাই জানি না, আজও অজানা। তো তখন মনে হলো যে গান গাইতে আমরা কিন্তু অনেকগুলোই জানি না, কিন্তু জানতে খুব ইচ্ছে করে। হ্যাঁ, সেই জন্য যত দিন যাচ্ছে আমি জানি না মানে এটাকে পারফর্মিং আর্টস হিসেবে আমি কতটা, মানে আমি নিজে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো। কিন্তু আমার বারবার মনে হয় যে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে পড়াশোনা করাটা বড্ড জরুরি, বিশেষ করে মানে ওই সময়কার বা রবীন্দ্রনাথের বইগুলো। শুধু ওই সময় বলে না, মানে রবীন্দ্রনাথ মানে নিজে এতটা, মানে নিজে একটা বিষয়, একদম নিজেই একটা বিষয়, মানে কোন বিষয় থেকে আলাদা করব। তো ফলে আমার এখন ওইটাই মনে হয় যে একটা গান গাইতে গেলে বা হয়তো গানটা গাইছি না, পড়ছি, তখন মনে হয় যে আমি তো কিছু জানি না। মানে এই যে যেটা দিয়ে আপনি শুরু করলেন, যে এই যে অনন্তের খোঁজ, এই খোঁজ মেলা তো মানে খুব কঠিন, সারা জীবনেও আমরা খুঁজেই চলবো। রবীন্দ্রনাথও খুঁজেইছেন, আমরাও খুঁজছি। যাব, আবার আড্ডায় ফিরবো। এখন একটা গান শুনে নি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হা হা, ফুলের বনে বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হা হা, ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে
যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। প্রেম পর্যায়ের এই গানটি আমাদের সকলের পরিচিত, আর সকলে গেয়েছেন আমি জানি। যারা শুনছেন তারা প্রত্যেকে এই গানটি দেবলীনার সঙ্গে গেয়েছেন, আমিও যেরাম বসে বসে ওর সাথেই গেয়েছি। আর প্রত্যেকবারই নতুন করে, প্রত্যেকের গায়কই তো আলাদা, প্রত্যেকবার নতুন করে যেন আমরা চিনতে পারি গানগুলোকে। আর বিশেষ করে যখন চুপ করে বসে থাকি আমি এই চেয়ারটায়, গান গাই না, শুনি, তখন কিন্তু আমার এই বোধটা খুব কাজ করে যে গানের বাণীগুলো আরও পরিষ্কার করে যেন আমার কানে ধরা পড়ে। কারণ আমি তো দীর্ঘদিন ধরেই এটা করছি এবং অনেক গান শুনতে পাই, যে কারণে কখনো ক্লান্ত লাগে না। কারণ গান আমাদের অক্লান্ত রাখে আমার মনে হয়। তো যে কথাটা দেবলীনা বলছিল আমাদের, আমি যেটা থামিয়ে দিয়ে ওকে আবার গানে টেনে আনলাম, ঠিক সেই কথাটাই আবার ফিরে যাব। তোমার গবেষণার কথাটা বলো, খুব ইন্টারেস্টিং আমার মনে হয় যে কিভাবে তুমি এটা করো, মানে কাজটা কিরকম সেটা একটু যদি বুঝিয়ে বলো। কাজটা যেহেতু আমার মানে বিষয়টা, মূল বিষয় আমার ইতিহাস, আমি চেয়েছিলাম যে আমার কাজে কোথাও না কোথাও সঙ্গীত জড়িয়ে থাক আর কি। কিন্তু যেহেতু ইতিহাস বিভাগ থেকে আমি কাজটা করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের, তো ন্যাচারালি সেখানে শুধু রবীন্দ্রনাথ বা রবীন্দ্রসঙ্গীত ওরকম করে আমি সরাসরি আনতে পারিনি। সেখানে আমাকে তো ইতিহাসের একটা দিক রাখতেই হবে, যদিও দেখানো যায় না তা নয়, কিন্তু ওনাকে নিয়ে এত কাজ হচ্ছে, তো আমার মনে হয়েছিল যে আমি যদি একটি নির্দিষ্ট যুগ বা একটা সময়কালকে ধরি, তো আমি সেই রকমই একটা ট্রানজিশন পিরিয়ডকে দেখানোর চেষ্টা করেছি। যে সময় ধরুন কবি গান, আখড়াই, হাফ আখড়াই, এই ধরনের যে গান, যেখানে যেটা কি বলবো ভদ্রতর সমাজের কাছে খুব অ্যাপিলিং, সেখান থেকে পরিবর্তিত হচ্ছে একটা নতুন কালচার তৈরি হচ্ছে, বাবু কালচার। আমরা ইংরেজদের বা যারা আমাদের তখন মানে শাসক, তাদের খুশি করার জন্য যে ধরনের গানের আয়োজন করছি, সেখান থেকে একটা ট্রানজিশন হচ্ছে যখন নবজাগরণ হচ্ছে, ব্রাহ্ম মুভমেন্ট হচ্ছে, এই যে তখন এই যে ব্রহ্মসঙ্গীত যে রচিত হচ্ছে, এবং এই যে একটা পরিশীলিত মার্জিত গানের যে সঙ্গীতের মানে সূচনা হচ্ছে, তার আগে কিন্তু কেবলমাত্র উচ্চাঙ্গ সঙ্গীতটাই আমরা জানি যে খুব পরিশীলিত মার্জিত ছিল। তো এই ট্রানজিশনগুলোকে আমি ধরার চেষ্টা করেছি, এবং আমার যেটা মনে হয়েছে যে একজন ইতিহাসের ছাত্র হিসেবে গবেষণার দিক থেকে, যে এই যে ধরুন হাফ আখড়াই, কবি গান বা ওই সময় পক্ষীদের গান, পক্ষী দলের গান, সং, এই জিনিসগুলো তো অবলুপ্ত। তো এনাদের আমরা যদি গানের কথাগুলোকে একটু বিশ্লেষণ করি, আমরা একটা ওভারঅল একটা সোশিও ইকোনমিক পলিটিক্যাল একটা সিনারিও আমরা দেখতে মানে পাই। তো আমি সেইটাকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই অবশ্যই। এবং তখন মানে এখন এই গানের একটা আসরে আমি আর ইতিহাসের তত্ত্ব আনছি না, কিন্তু যেটা হয় যে তখন না একটা যেহেতু সামাজিক অর্থনৈতিক একটা পরিবর্তন হয়েছে, সেই জন্য গ্রামের মানুষরা শহরে আসছে রোজগারের জন্য, তো ট্রানজিশনটা ওইভাবে হচ্ছে। তো যাই হোক, এটা আমার গবেষণার বিষয়। মূল বক্তব্য যে গানকে ছাড়তে পারিনি সেখান থেকে। তো এই কাজটা করতে গিয়ে খুব নতুনভাবে এতদিন যখন রবীন্দ্রনাথকে নিয়ে পড়েছি বা পড়ার চেষ্টা করেছি, সেটা শুধুমাত্র সঙ্গীতে সীমাবদ্ধ থেকেছে। কিন্তু এই কাজটা করতে গিয়ে একটা ইউনিভার্সাল অ্যাপিল মানুষটার, যে এখন যত বড় হচ্ছি, গান গাই না গাই, প্রতি মুহূর্তে মনে হয় যে এটাই তো পাথেয়। এই পাথেয় করে এই গানকে, যেহেতু গলার সুরটা এখনো আছে, ওই পাথেয় করে এগোনোর চেষ্টা। কিন্তু মানে সুর বাদ দিলে, এই মানুষটিকে বাদ দিয়ে তো শ্বাস নেওয়া সম্ভব নয়। একেবারেই খুব সুন্দর করে ও আমাদের বুঝিয়ে বলল। আমারও মনে হয় যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলার ইতিহাস, বাংলার সাহিত্য কোনোটাই সম্পূর্ণ নয়, কারণ সিংহভাগ জুড়ে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে সময়ের ব্যাপার তো আছেই, যেটা তুমি বলছো, যে সেই সময়ে তো মানে অনেক কবির সঙ্গেও
একটা কবিগুরু হিসেবে যে পরিচিতি, তাকেও তো অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার জীবনটাও একেবারেই স্মুথ ছিল না, একেবারেই স্মুথ ছিল না। একেবারেই কিন্তু সেইটা কখনো তার রচনার মধ্যে বা তার গান বা কবিতার মধ্যে ব্যথা এসেছে ঠিকই, কিন্তু ব্যথা থেকে উত্তরণের পথটাও এসেছে রবীন্দ্রনাথের গানে। তাই বোধহয় রবীন্দ্রনাথের গান আমাদের সকলের উত্তরণেরই রাস্তা দেখায় আর কি। কারণ আমাদেরও দৈনন্দিন জীবনে যে ওঠা বসা, আধার আলো সব নিয়ে আমাদের জীবন, তো সেইখানে এই মানুষটি তো প্রতি মুহূর্তে শেখাচ্ছে যে কিভাবে উত্তরণ হবে, এবং সেইটা নিয়েই তো বাঁচা। তো এই জন্যই তো উনি মানে ইউনিভার্সাল, এবং তাই জন্যই উনি বিশ্বকবি। একদম। যাব ওর পরের গানে, ফিরবো আবার আড্ডায়। আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ। কারায় সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারায় সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ। আরও একটি প্রিয় গান, আমার কেন আমার মনে হয় সকলের প্রিয় গান, সবাই তোমার সাথেই গাইছে।
খুব সুন্দর। আবারও তোমাকে আমাদের স্টুডিওতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আর সময় নেই, আর একটি গান শুনতে পারবো। আবারও এসো, আবারও শুনবো। আর তোমার গান নিয়ে যে পরিকল্পনা, ভবিষ্যতে যে পরিকল্পনা তুমি করছো, যেমন ইতিহাসকে নিয়ে এগিয়ে চলেছো সঙ্গীতের সঙ্গে, তেমন গান নিয়ে কি পরিকল্পনা রয়েছে যদি বলো। গান নিয়ে পরিকল্পনা যদি মানে আমাকে বলতে হয়, প্রথম হচ্ছে যে নিজেকে আরো তৈরি করা। এর থেকে বড় পরিকল্পনা কিছুই নেই। তবে এই মুহূর্তে আমরা যেরকম জায়গায় দাঁড়িয়ে আছি, সেই সময় অনুযায়ী আমি খুবই প্রচার বিমুখ। তাই খুব সদ্য আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি, দেবলীনা ভট্টাচার্য অফিসিয়াল। তাতে বিশেষ কিছু এখনো আপলোড আমি করিনি, চেষ্টা করছি যদি সময়ের সাথে তাল মিলিয়ে এগোতে পারি। কিন্তু তার সবের মধ্যে, এবং শুধু গান না, আমার একটু ইচ্ছা আছে যে রবীন্দ্র গানের সাথে যদি গবেষণা ধর্মী কোনো কাজ আমি করতে পারি, সেটা অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মে। সেরকম ইচ্ছা আছে, পরিকল্পনা আছে, কিন্তু সেটাকে কিভাবে এগোবো সেসব নিয়ে ভাবছি। তো দেখা যাক আগামী দিনে কতটা এগোতে পারি আর কি। একেবারেই এগোতে পারবে, এবং অনেক আমাদের তরফ থেকে, আমাদের স্টুডিওর তরফ থেকে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনাদের সকলের কাছে নিবেদন রইল ওর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সত্যিকারের ডিজিটাল প্ল্যাটফর্মে এগোতে গেলে যে ইউটিউব চ্যানেলের কথা ও বলছে, সেই ইউটিউব চ্যানেলটির কি হয় জানেন, সমস্ত শিল্পীদের ক্ষেত্রে, আমাদের সকলের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। সেটি সাবস্ক্রাইব করতে গেলেও যে মানুষকে আমাদের এত অনুরোধ করতে হয়, তো সেই অনুরোধটা আবার সবাই করে উঠতে পারেন না। তাদের একটা কোথাও যেন একটা সম্মানের ব্যাপার এসে যায়। তাই জন্য যদি সকলে মিলে, এটাতে কোনো অর্থের ব্যাপার নেই, যদি একটু শোনেন এবং যদি এগিয়ে যেতে সাহায্য করেন, তাহলে সকলের কাছেই দেবলীনা এবং আমরা সবাই কৃতজ্ঞ থাকবো। অনেক ধন্যবাদ। একেবারে তোমার শেষ গানে পৌঁছে যাই। হ্যাঁ, আমি আমার শেষ গানে যাওয়ার আগে দুটি কথা বলতে চাই। প্রথম হচ্ছে যে আজকের এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ আমি দেবাশিস দার কাছে, শ্রী দেবাশিস সাহা এবং সায়ন্তনী দি। এতক্ষণ যে দুজন মানুষ আমাকে এইভাবে অনুপ্রাণিত করে গেলেন আর কি, এনারা দুজন না থাকলে আজকে আমি এখানে বসে গান গাইতে পারতাম না। তো এনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। আর যারা ক্যামেরার ওই পাশে আছেন তাদের তো নিশ্চয়ই আমি একটাই অনুরোধ করব যে এই ডিজিটাল মাধ্যমে আজকাল গান বাজনা প্রচুর হয়, আপনারা ভালো গান শুনুন, নিজেদের রুচিকে সমৃদ্ধ করুন। আর আরেক ধন্যবাদ জানাবো এই কাজটির নেপথ্যে যে ভাইরা আছেন, আমি প্রত্যেককে আমার অন্তরের ধন্যবাদ জানাই। আমার শেষ নিবেদন আজকে। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে কব কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপনে পুজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি
আপনি আজিকে যবে শুধাইছ আসি, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।